করি। তো তো আমরা তাহলে ইয়া দিয়েই শুরু করি। মানে মানে আমাদের মূলত করতে হবে হলো এই যে সমস্যা নেই। তো এই টপিকটা পড়তে গেলে আমাদের হচ্ছে ওই ম্যাক্সওয়েলের যে ইকুয়েশন চারটা আছে, ওই চারটা আর কি মনে কর যে ওই নামটার মতো মুখস্থ রাখতে হবে। মানে যেরকম নাম মতো মুখস্থ রাখি ওরকম করে ওই চারটা ইকুয়েশন মাথায় থাকলে না হলে এইটা পুরো টপিকটা আমি কঠিন লাগবে। আমি জিনিসগুলা কনফিউজ হয়ে যাবো। আচ্ছা কি হলো আমার সমস্যা হচ্ছে কে একটু দাঁড়া। ঠিক আছে তাহলে ম্যাক্সওয়েলের ইকুয়েশন গুলো করতে হবে। তাহলে আমরা শুরু করি ম্যাক্সওয়েলের ইকুয়েশন গুলো। এখন ইলেকট্রোস্ট্যাটিক্স আর ম্যাক্সওয়েলের ইকুয়েশন গুলো আসলে ইলেকট্রোস্ট্যাটিক্স আর ওই যে ম্যাগনেটোস্ট্যাটিক্স থেকে আসে। তো এই দুটো যদি পড়ে থাকি তো এই জিনিসগুলো নতুন কিছু লাগবে না, সবগুলো আগে থেকে পড়ে আছে। তো প্রথমে যদি ম্যাক্সওয়েলের ইকুয়েশন স্টার্ট, ম্যাক্সওয়েল ঠিক আছে, ঠিক আছে। তো প্রথম ইকুয়েশনটা আমরা পড়বো হচ্ছে গস ল। ঠিক আছে, গস, তো গস লটা তো আমাদের মনে আছে নাকি? ইলেকট্রোস্ট্যাটিক্স এর ক্ষেত্রে গস লটা কি ছিল? হুম, আচ্ছা যেটা বলতেছিলাম আর কি, যে আমাদের হলো এই প্রথম হচ্ছে ম্যাক্সওয়েলের ইকুয়েশন নিয়ে প্রথমে আমরা আস্তে আস্তে গস ল, ইলেকট্রোস্ট্যাটিক্স এর ক্ষেত্রে গস লটা কি জানি ছিল, মনে আছে তো? যে গস লটা কি বলে যে কোন একটা ক্লোজ সারফেসের মধ্যে যেই ফ্লাক্স, ইলেকট্রিক ফ্লাক্স পাস করবে ওটা আসলে কিসের সমান? ওই সারফেস দ্বারা ইনক্লোজকৃত চার্জের সমান, তাই না? এটা তো ছিল, তো এটা আর লিখতেছি না, এটা ছিল না এই যে টোটাল ফ্লাক্স মেজার করব কোন একটা ক্লোজ সারফেসে, এটা কিসের সমান ছিল? চার্জ ইনক্লোজড, মনে আছে তো নাকি? মনে আছে যে কোনো একটা ক্লোজ সারফেসে যে ফার্স্ট ফ্লাক্স পাস হবে এটা আসলে ওই সারফেস দ্বারা, ক্লোজ সারফেস দ্বারা যে চার্জটা থাকবে সেটা সমান হবে। তো এইটাই হচ্ছে আমাদের কি বলে গস লটা ছিল, এরকম ছিল। এখন এখান থেকে আবার আমরা এটা লিখতে পারি না? এটা কি কিউ ইনক্লোজটাকে আমরা লিখতে পারি রো ভি ডিভি, লেখা যায় ভলিউম ইন্টিগ্রাল? অবশ্যই লেখা যায়। যে ওটা আমরা যদি চার্জ ডেনসিটিটা রো ভি ধরি তাহলে ইনক্লোজটা আসলে রো ভি ডিভিশন। আচ্ছা এরপরে আমরা কি করতে পারি, এরপরে হচ্ছে এই যে এখানে এই জায়গাটাতে আমরা ডাইভারজেন্স থিওরেমটা ফেলবো। ডাইভারজেন্স থিওরেমটা মনে আছে? ডাইভারজেন্স থিওরেমটা মনে আছে কি ওটা? রাইট, ডাইভারজেন্স থিওরেমটা অবশ্যই ডটই হবে, কাল কেন? তাহলে দেখ, এটা হলো ইন্টিগ্রাল ফর্ম অফ ম্যাক্সওয়েলস ফার্স্ট ইকুয়েশন। আচ্ছা এরপর আমরা এটা এরপরে যে কাজটা করবো আর কি, ওই যে পয়েন্ট ফর্মে যাওয়ার চেষ্টা করবো। এখন পয়েন্ট ফর্মটা কিভাবে যাইতে পারি? ওই যে ডাইভারজেন্স থিওরেমটা যদি ফেলে দিই তাহলে ভলিউম ইন্টিগ্রালে যাওয়া যাবে। তো ডাইভারজেন্স নিতে হবে ডি এর, এটার ভলিউম ইন্টিগ্রাল নিলে এটা জাস্ট ডাইভারজেন্স থিওরেমটা ফেলছি এখানে, রো ভি ডিভি।
তো দুপাশ থেকে আমরা কি করতে পারি? ওই যে ভলিউম ইন্টিগ্রাল গুলো বাদ দিয়ে দিতে পারি। তো সিম্পলি ওটা দেখতে হচ্ছে এরকম। ধরি এইটা হচ্ছে কি? এটা হচ্ছে ডিফারেনশিয়াল ফর্ম অর পয়েন্ট ফর্ম। ফার্স্ট ইকুয়েশন ডিফারেনশিয়াল অর পয়েন্ট ফর্ম। গস ল তাহলে গস ল থেকে আমরা বলতে পারি যে ডাইভারজেন্স অফ ডি হচ্ছে রো ভি, এটা হচ্ছে ফার্স্ট ইকুয়েশনটা, এটা হচ্ছে ডিফারেনশিয়াল ফর্ম আর এটা হচ্ছে ইন্টিগ্রাল ফর্ম। আর এখন যদি এটা সোর্স ফ্রি রিজন হয়, হ্যাঁ, যে তোর রিজিয়নটা কি সোর্স ফ্রি, এখানে হচ্ছে সোর্স যুক্ত, মানে তোর রিজিয়নটা সোর্স আছে, সোর্স বলতে ওখানে চার্জ আছে বা চার্জ ডেনসিটি আছে। এখন যদি রিজিয়নটা হয় সোর্স ফ্রি, মানে তুই যে ক্লোজ লুপটা নিছিস সেটা যদি সোর্স ফ্রি হয়, তাহলে রোভির ভ্যালু কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। তো আমাদের সোর্স ফ্রি রিজিয়নের জন্য, মানে ইফ দ্য রিজিয়ন ইজ সোর্স ফ্রি, তাহলে রোভিটা কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। এটা তো বোঝা যাচ্ছে, মানে যে লুপটা নিয়েছিস ওখানে কোনো সোর্স নাই, রবি জিরো। তাহলে আমাদের পয়েন্ট ফর্মটা দেখতে কিরকম হবে? এটা এই যে, এটা কখন? এটা হচ্ছে সোর্স রিজিয়নের ক্ষেত্রে এটা আমরা বলতে পারি। আচ্ছা, এরপরে আমরা এটা ইন টার্মস অফ কি কিসের জন্য লিখছি? ইন টার্মস অফ ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি, এটার জন্য লিখছি। তো আমরা যদি ই দিয়ে এটা লিখতে চাই, তো তাহলে আমরা আমরা জানি যে এই যে ডি হচ্ছে এপসাইলন ভি, তাই না? এই যে এটাই, এটা ভেক্টর আছে আর কি। তো আমরা যদি এটা রিপ্লেস করি তাহলে এরকম হয়ে যাবে, জিরো। এখন কথা হলো যে এই যে এপসাইলনটা আছে, এটা এটা যদি আমাদের হচ্ছে, এটা তো কনস্ট্যান্ট হবে। যদি আমরা হোমোজিনিয়াস চিন্তা করি, এটা একটা ধরা যায়, এটা একটা ফর্ম বলা যায়। এখন যদি আমরা আমাদের যে মিডিয়ামটা আছে এটা হোমোজিনিয়াস মিডিয়াম চিন্তা করি, হোমোজিনিয়াস মিডিয়াম মানে কি? যে ওই মিডিয়ামে তুই যখন একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যাবি, তো ওই মিডিয়ামটা চেঞ্জ হবে। লাস্ট ক্লাসটা কি করা হয়েছে? ওই যে স্ট্যাটিক্স এর 8 নম্বর যে লেকচারটা, ওখানে আমরা এই যে বাউন্ডারি কন্ডিশন পড়ছিলাম। বাউন্ডারি কন্ডিশনে কি হতো? এখানে একটা মিডিয়াম থাকতো, এখানে একটা মিডিয়াম থাকতো। তো এই যে এই পয়েন্ট থেকে যখন এই পয়েন্টে যাইতাম, তখন এই যে এইটা চেঞ্জ হইতো, ঠিক আছে? এটা ভ্যারিয়েবল হয়ে যেত। তো আমরা হোমোজিনিয়াস মিডিয়াম যদি নিই, তাহলে আমাদের এই স্যালনটা হচ্ছে ধ্রুবক। সো ফর হোমোজিনিয়াস মিডিয়াম, এগুলা আমি ওই লাস্ট ক্লাসটাতে আলোচনা করছিলাম, ঠিক আছে? এই জিনিসটা কি হয়ে যাবে? কনস্ট্যান্ট হয়ে যাবে, ঠিক আছে? এটা কনস্ট্যান্ট, এটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে সিম্পলি আমরা এটাকে বাইরে ফেলে দিতে পারি, তাহলে সিম্পলি এটা আসতেছে এটা। তাহলে এটা তাহলে সোর্স ফ্রি রিজনের জন্য আমরা দুইটা ফর্ম মনে রাখতেছি, এই যে এটা আর হচ্ছে এই যে এটা। ইন টার্মস অফ ইলেকট্রিক ফিল্ড হলে এটা, ইন টার্মস অফ ফ্লাক্স ডেনসিটি হলে উপরে। এটা হচ্ছে পয়েন্ট ফর্ম, রিজনটা হচ্ছে সোর্স ফ্রি, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের কি বলে ফার্স্ট ইকুয়েশন, যেটা ফার্স্ট ইকুয়েশন নিয়ে যদি আমাদের আলোচনা করতে হয় তাহলে বের করতে হবে এর, ঠিক আছে? এবার সেকেন্ড ইকুয়েশন উপর, সেকেন্ড ইকুয়েশনটা হচ্ছে সেম, আমরা গসের লটা ওটা কিসের জন্য ফেললাম? ইলেকট্রিক ফিল্ডের জন্য। এখন এই গসের লটা যদি আমরা ম্যাগনেটোস্ট্যাটিক্স এর ক্ষেত্রে চিন্তা করি, তাহলে কি হবে? কোথায় চেঞ্জটা হবে বলতো? গস ল ফর ম্যাগনেটোস্ট্যাটিক্স, আমরা দিয়েছিলি। তো এটা আসলে আমি লিখেছি যে টোটাল ম্যাগনেটিক যে ফ্লাক্সটা আছে, এটা কি হবে? টোটাল ম্যাগনেটিক প্লাস, মানে গস ল যদি ম্যাগনেটোস্ট্যাটিক্স এ ফেলি তাহলে এটা এরকম আসবে যে টোটাল ম্যাগনেটিক ফ্লাক্স, ফ্লাক্স, হ্যাঁ, তো টোটাল ম্যাগনেটিক ফ্লাক্স পাসিং থ্রু এনি ক্লোজড সারফেস, কি হবে বলতো? ইজ অলওয়েজ, কি হবে বল? ইকুয়াল টু জিরো।
কেন 0? কেন 0? কেন 0? তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স, টোটাল ম্যাগনেটিক, আগে ম্যাগনেটিক ফ্লাক্সটা এটা লিখতেছি, আগে ক্লিয়ার করি। এই দুটার মধ্যে পার্থক্য জানি তো নাকি আমরা? যদিও ওই যে ম্যাগনেটিক স্ট্যাটিক্সটা পড়ানো হয়নি। এই যে এইটা কি আর এইটা কি, দুটাই ভেক্টর। বি কি, এইচ কি? আমরা সেটা তো জানি, সম্পর্ক তো জানি, বি ইজ ইকুয়াল টু মিউ এইচ। বি কি, এইচ কি, এগুলা মানে কি, এগুলা কি, কিভাবে ডাকবে এগুলো? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, ভালো কথা। এইচ কি, হ্যাঁ, তাহলে এটা একটু ক্লিয়ার করে আসতে হবে। ভুলে গেছি, সমস্যা নেই। এটা একটু এটা ক্লিয়ার করে আসছি আমরা। বি হলো ম্যাগনেটোস্ট্যাটিক্স এ বি হলো ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি। হ্যাঁ, ডি এর মতো, রাইট। এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ডি এর মতো। ওটা হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি, এটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি। এটার ইউনিটটা কি? আচ্ছা, ফ্লাক্স এর ইউনিটটা কি? ম্যাগনেটিক ফ্লাক্স এর ইন্টেন্সিটিটা কি? সরি, ম্যাগনেটিক ফ্লাক্স এর ইউনিটটা কি? এটা আমাদের জানা উচিত, সেটা হচ্ছে ওয়েবার। ঠিক আছে, ম্যাগনেটিক ফ্লাক্স এর ইউনিটটা হচ্ছে ওয়েবার। আর তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটির ইউনিটটা কি হবে? ওয়েবার পার মিটার স্কয়ার। ঠিক আছে, আচ্ছা। আর এইচটা কি? এইচটা হলো ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। এটা ই একটা এর মতো, উল্টা বলছিস তুই। ঠিক আছে, এটার এককটা কি, এটার ইউনিটটা কি? এটার ইউনিটটা হলো অ্যাম্পিয়ার পার মিটার। বা এটা আরেকটা ইউনিট আছে, ওয়ের স্টেট। আরেকটা ইউনিট আছে ওয়ের স্টেট, যাই হোক ওটা লাগবে না। আহ এটাই লাগবে আমাদের, অ্যাম্পিয়ার পার মিটার। এটা আমরা হচ্ছে যখন ম্যাগনেটিক ফিল্ড যদি কোনোদিন পড়ি, ম্যাগনেটিক স্ট্যাটিক্সটা, তাহলে আমি বলবো ওয়েবার পার মিটার স্কয়ার, এটা হচ্ছে অ্যাম্পিয়ার পার। ঠিক আছে, তাহলে এই দুটার মধ্যে সম্পর্ক কিভাবে করা হয়? বি ইজ ইকুয়াল টু মিউ ইন্টু এইচ। ঠিক আছে, কারণ এই মিউটা কি পারমিয়াবিলিটি। পারমিয়াবিলিটি পারমিয়াবিলিটি এখন পারমিয়াবিলিটি জিনিসটা কি? যে কোনো একটা না, কোন একটা ফিল্ডের, হ্যাঁ, কোন একটা মিডিয়াম বা কোন একটা বলা যায় যে কোন একটা মিডিয়ামের পারমিয়াবিলিটি মানে হলো ওই মিডিয়ামটা কি পরিমাণ ওই ম্যাগনেটিক ফিল্ডটাকে ওর ভিতর দিয়ে যাইতে দিবে আর কি। ঠিক আছে, কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ডটাকে ওর ভিতর দিয়ে যাইতে দিবে, এরকম পাস করতে দিবে, এরকম আর কি। মানে ব্যাপারটা এইভাবে কাজ করে যে ধর তুই যদি এখানে একটা লোহার খন্ড এখানে রাখে দিস, ঠিক আছে, তুই এখানে বাইরে থেকে কি করবি, ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি প্রয়োগ করবি, মানে এইচ প্রয়োগ করবি, এইচ। ঠিক আছে, আর এর ফলে এর ভিতরে বি তৈরি হবে, বি, এই মিডিয়ামটার ভিতরে বি তৈরি হবে। এইচ তুই অ্যাপ্লাই করছিস ইন্টেন্সিটি, আর বি তৈরি হবে। এখন এখানে বিটা কি পরিমাণে তৈরি হবে এটা আসলে সম্পূর্ণ নির্ভর করতেছে এই লোহাটা বা যেই মিডিয়ামটাই রাখছি ওইটার মিউ এর উপর। সো মিউ যদি বেশি তোর ওটা যদি পারমিয়াবিলিটি বেশি হয় তাহলে বি এর ভ্যালুটাও বেশি হবে। পারমিয়াবিলিটি যদি কম হয়, এটা বি এর ভ্যালুটা কম হবে। সো আসলে বিটা আসলে ওই যে ইফেক্ট, আর এইচটা আসলে কারণ, যে কারণে তৈরি হবে। ঠিক আছে, এটা হচ্ছে কথা বলা। মানে কি পরিমাণ ফ্লাক্সকে পাস করতে দিবে সেটা আসলে মিউ এর উপর নির্ভর করে, এরকম। তো যাই হোক, আমরা ফেরত আসি এখানে। তো আমরা কি বললাম যে টোটাল ম্যাগনেটিক ফ্লাক্স পাসিং থ্রু এনি ক্লোজ সারফেস কি বললাম, জিরোর হবে। তার মানে আমরা যদি এটা ইকুয়েশনে লিখি তাহলে এই ব্যাপারটা হবে এরকম যে টোটাল ম্যাগনেটিক ফ্লাক্সটা কি হবে, টোটাল ইলেকট্রিক ফ্লাক্সটা যদি ডি ইন্টু ডিএস হইতো তাহলে এটা কি হবে, বি ইন্টু ডিএস। ঠিক আছে তো, এখন ক্লোজ নিছি, ক্লোজ সারফেস। এখন এইটা ইকুয়াল টু আসলে আমরা কি বলতেছি, জিরোর সমান। জিরোর সমান কেন জিরো? কারণ আমরা তো জানি এটা এইভাবে বোঝা যায়, আরো অনেক উপায় আছে, আমি এইভাবে বুঝাই দিই। ধর একটা হচ্ছে লোহার খন্ড আছে, লোহার খন্ড, তাহলে লোহার খন্ড না, একটা ম্যাগনেট কথা চিন্তা করো, এটা সাউথ পোল, এটা নর্থ পোল। তাহলে এই ম্যাগনেটটা চারপাশে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে। তো এই ম্যাগনেটিক ফিল্ড গুলো কিভাবে থাকবে, নর্থ পোল থেকে বাইরে হয়ে সাউথ পোলে ঢুকবে, এরকম করে ঢুকবে, তাই তো, এরকম করে ঢুকবে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলা কিন্তু কি ক্লোজ, ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলো হচ্ছে ক্লোজ, মানে নর্থ থেকে বাইরে হয় আবার সাউথে প্রবেশ করে, এগুলো হচ্ছে ক্লোজ।
তো এখন আমি যদি এখানে একটা সারফেস নিই এরকম করে, এই যে এই সারফেসটা নিলাম, তাহলে এই সারফেসের বাইরে কি কোনো ফিল্ড বাইর হবে, ফিল্ড লাইন বাইর হবে না। এখানে বাইরে, এখানে বের হয়, মানে আমি যদি এখানে দেখি, তাহলে আমি কোনো কিছু, কোনো ফিল্ড লাইন দেখতে পারবো না, তো ম্যাগনেটিক ফিল্ড আমি দেখতে পারবো না। এই জন্য যখন আমরা ক্লোজ সারফেস নিই ম্যাগনেটিক ফিল্ড লাইনের জন্য বা ম্যাগনেটিক ফ্লাক্সের জন্য, তাহলে সেটা কত পাওয়া যায়, জিরো পাওয়া যায়। কারণ ম্যাগনেটিক ফ্লাক্স মানে কি, ম্যাগনেটিক ফিল্ড, ফিল্ড লাইন গুলো তো ফ্লাক্স আমরা বলছিলাম, ওই যে যখন ইলেকট্রোস্ট্যাটিক্স করি তখন। তো ব্যাপারটা হচ্ছে এটা। তো এটা, এখন তুই বলবি যে আচ্ছা তাহলে একটা কাজ করা যায়, আমি এখানে কাট করে দিই, কাট করে দিলেই তো হয়ে যায়, তাহলে এটা রটা দুইটা খন্ড করলাম ম্যাগনেটটা, তাহলেই তো হয়ে গেল। না, এরকম না, যে এটা যদি আমি কাটও করি তাহলে ছোট যে ম্যাগনেটটা তৈরি হবে ওখানেও নর্থ পোল সাউথ পোল তৈরি হবে, এখানেও নর্থ পোল সাউথ পোল তৈরি হবে। অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড গুলো কখনো মনোপোল হিসেবে থাকতে পারে না। ফিল্ড লাইন গুলো, ওগুলো সবসময় ডাইপোল, মানে দুইটা পোল থাকবে, নর্থ পোল সাউথ পোল, নর্থ থেকে বাইরে হয়ে সাউথ থেকে সাউথে প্রবেশ করবে। ঠিক আছে, এইটা হচ্ছে কথা। তো যাই হোক, তাহলে যেটা জিরো আসবে, এটা গস ল ফর ম্যাগনেটোস্ট্যাটিক্স। এখন এটা হচ্ছে আমাদের কি তাহলে আমরা এটাকে কি বলতে পারি, এটা ম্যাক্সওয়েল ইকুয়েশন সেকেন্ড ইকুয়েশন, এই যে এটা। ম্যাক্সওয়েল, এটা হচ্ছে কোন ফর্ম বলতো, এটা হচ্ছে ইন্টিগ্রাল ফর্ম, ইন্টিগ্রাল। তাহলে এটা যদি পয়েন্ট ফর্ম করি তাহলে কি করতে হবে, ওই আগের মতো ডাইভারজেন্স থিওরেমটা ফেলতে হবে। তাহলে ফেল, তাহলে এখানে সিম্পলি কি হয়ে যাবে, ভলিউম ইন্টিগ্রেশন হয়ে যাবে। আমাদের ডাইভারজেন্স নিতে হবে এই যে বিটার, এটার ভলিউম ইন্টিগ্রাল, এটা দিয়ে। তাহলে আমরা সিম্পলি এই যে ভলিউম ইন্টিগ্রালটাকে বাদ দিয়ে দিতে পারি, তাহলে সিম্পলি এটা আসছে সেরকম। এই যে। তাহলে এটা হচ্ছে পয়েন্ট ফ্রম বা অর ডিফারেন্সিয়াল। হ্যাঁ, 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 ডেরিভেশন আসবে, যা যা করতেছি সব এগুলো ডেরিভেশন আসবে। আসলে এটা তো ওই 2 মার্কের জন্য আসছে। হ্যাঁ, এটা 2 মার্কের জন্য আসছে। এইটাকে, এইগুলা জিনিসটা মুখস্থ রাখতে হবে যে হ্যাঁ, যে ডাইভারজেন্স, আমরা যদি বি নিই তাহলে এটা জিরো আসবে। তারপর ইন্টিগ্রেশন বি ডিএস করলে, ক্রস ইন্টিগ্রেশন বি ডিএস করলে এটা জিরো আসবে। এগুলা মুখস্থ রাখতে হবে আমাদের। ঠিক আছে, এক্সেল এরপরে তাহলে এটা শেষ, এটা শেষ, আমরা তাহলে পরেরটাতে যাই। ওকে, এগুলা যতগুলো আমি পড়লাম, যতগুলো আমি ইকুয়েশন লিখলাম, এগুলো প্রত্যেকটারই অবশ্যই একটা, মানে কি বলে, সিগনিফিকেন্স আছে, ফিজিক্যাল সিগনিফিকেন্স আছে। আহ ওগুলো পরে বলতেছি, আগে আমরা প্রত্যেকটা লিখে নিই। ওইটা আসে বলে যে, এই প্রশ্নটা আসে এইভাবে যে, ডিরাইভ ম্যাক্সওয়েল সেকেন্ড ইকুয়েশন অ্যান্ড স্টেট ইটস ফিজিক্যাল সিগনিফিকেন্স, এরকম করে প্রশ্ন আসে, এরকম করে প্রশ্ন আসে। তো তাহলে আমরা থার্ডটাতে যাই। থার্ড, থার্ডটাতে যদি যাই, থার্ডটা হচ্ছে আমরা কোথা থেকে পড়তে পারি, থার্ডটা হলো, হ্যাঁ, ফ্যারাডেস ল কি আমরা পড়ছি, কি এটা বল। না, আমরা আসলে পড়িনি, যত সম্ভব মনে হয় না পড়ছি। যাই হোক, ইট স্টেটস দ্যাট যে ইনডিউসড, পড়ছি, ইনডিউসড ইএমএফ ইজ ইকুয়াল টু, এটা বলতেছে, মানে বাংলা কথায় যদি বলি যে ফ্লাক্সের যে চেঞ্জটা, মানে কোনো কোথাও ম্যাগনেটিক ফ্লাক্সের যে চেঞ্জটা, সেটার ফলে
যে ইনডিউসড একটা ইএমএফ তৈরি হয়, সেটাই হচ্ছে ফ্যারাডেস ল বলতেছে। ফ্যারাডেস ল বলতেছে এরকম করে। তো এটা যদি আমরা লিখি, মানে বাংলা ভাষায় কি বলে, এটা যদি ম্যাথমেটিক্যালি লিখি, তাহলে এই যে ইনডিউস ইএমএফ, ইএমএফ ইন টার্মস অফ ভোল্টেজ আর কি লিখতেছি, ইজ ইকুয়াল টু হবে আহ, কিসের সমান? ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কেজের সমান। ঠিক আছে, তাহলে এটা এরকম, এটা ল্যামডাটা কি? টোটাল ফ্লাক্স লিঙ্কেজ, মানে কি পরিমাণ ফ্লাক্স, মানে যে হচ্ছে আর কি টোটাল ফ্লাক্স। তখন এটা যদি আমরা এই এইভাবে চিন্তা করি, তাহলে এইভাবে লিখি, এইভাবে লিখি সাই, ঠিক আছে, এইভাবে। এই এন এন হচ্ছে নাম্বার অফ টার্নস, হ্যাঁ, এন হচ্ছে নাম্বার অফ টার্নস, আর হচ্ছে এটা হচ্ছে ফ্লাক্সের চেঞ্জ। এখন এটা আছে না, এটা তো আমরা একটু ওই যে আর একটু যদি টাইম ভেরিং ফিল্ডটা পড়তাম, তাহলে ওখানে আরো ডিটেলস এ বলা যাইতো। আপাতত এরকম করে চিন্তা কর যে এই যে ম্যাগনেটিক ফ্লাক্সের যে চেঞ্জটা, সেটা হচ্ছে এইভাবে থাকবে আর কি। ঠিক আছে, এভাবে আবার যদি চিন্তা করি, মানে এরকম করে জিনিসটা থাকে যে আমাদের একটা কুণ্ডলী থাকে, হ্যাঁ, এই কুণ্ডলী থাকে, এখানে হচ্ছে কিভাবে চেঞ্জটা করে আমি একটু বলি, এরকম করে দাও, এইটা বাইরে থেকে তুই একটা ভোল্টেজ দিবি, বাইরে থেকে একটা ভোল্টেজ দিবি, এরকম, ঠিক আছে, এই এক্সটার্নাল বাইরে থেকে দিবি। আর এইটা তোর একটা কুণ্ডলী, এখানে হচ্ছে তোর তার পেঁচানো থাকে, সলিনয়েড বলা হয় এটাকে, এরকম করে, এরকম। তো এখানে যদি কারেন্ট পাস হবে, ঠিক আছে, কারেন্ট পাস হবে এরকম করে। এখন আমি এখানে একটা কাজ করি, এটা ইয়া দিই, এসি কারেন্ট দিই, এসি কারেন্ট, এসি ভোল্টেজ সোর্স দিই, তাহলে কারেন্টটা কিন্তু ভ্যারি করবে, তাই না? কারেন্টটা ভ্যারি করবে। আচ্ছা, এখন এটা কিভাবে কাজ করে? এটা কাজ করে এইভাবে, যে তোর এই যে কারেন্টটা যখন ভ্যারি করবে, আমরা দেখছি কি, আমরা এটা দেখছি যে আমাদের যদি এটা যদি কারেন্ট হয়, তো এইখানে যদি আমি আই কারেন্ট পাস করি, তাহলে আমরা দেখি যে এই এটা চারপাশে, এই তারটার চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, ঠিক আছে। বার্ট সেভার ল থেকে আমরা এটা বেরও করতে পারি, ওই ম্যাগনেটিক ফিল্ডটা আসলে কতটুকু মনে পড়ে, যে আমরা যদি একটা কারেন্ট পাস করি কোনো একটা কন্ডাক্টরের ভিতর দিয়ে, তাহলে ওইটার চারপাশে একটা স্ট্যাটিক ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। ওকে, আমি ধাপে ধাপে বলতেছি ব্যাপারটা। যদি কোনো একটা কন্ডাক্টরের ভিতর দিয়ে কারেন্ট পাস করিস, লেটস সে আই কারেন্ট, হ্যাঁ, তাহলে তাহলে ওইটা চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, এবং সেই ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে স্ট্যাটিক ম্যাগনেটিক ফিল্ড। বুঝা পাইছি? স্ট্যাটিক ম্যাগনেটিক, কারণ কারেন্টটা যেটা আছে, এই যে কারেন্টটা, এই কারেন্টটা হচ্ছে স্ট্যাটিক, মানে ধর 5 অ্যাম্পিয়ার, তো 5 অ্যাম্পিয়ার মানে ডিসি কারেন্ট, ডিসি কারেন্টের ফলে চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। তো এখন এই কারেন্টটাকে যদি ভ্যারি করি, ধর কারেন্টটাকে ভ্যারি করলাম, তাই কারেন্টটাকে যদি ভ্যারি করা হয়, তাহলে কি ম্যাগনেটিক ফিল্ডটাও ভ্যারি হবে না? হবে। কারেন্টটা ভ্যারি করছি, তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা ভ্যারি ভ্যারি হবে তো, হ্যাঁ ভ্যারি তো হবে। তো এই ম্যাগনেটিক ফিল্ডটা যখন ভ্যারি হবে, হ্যাঁ, এই ম্যাগনেটিক ফিল্ডটা যখন ভ্যারি করবে, তখন ফ্লাক্সের চেঞ্জ চেঞ্জ হবে, তার ফলে একটা আমরা ইএমএফ দেখতে পারবো। মানে এটাই হচ্ছে কনসেপ্ট আর কি। ফ্যারাডের ল বলতেছে এই যে ম্যাগনেটিক ফিল্ডটা চেঞ্জ হচ্ছে টাইমের সাথে, এর ফলে আমরা হচ্ছে একটা ইনডিউসড ইএমএফ দেখতে পাবো। ঠিক আছে, সেই ইনডিউস ইএমএফটা আবার কি করে, আহ সেই ইনডিউস ইএমএফটার জন্য আবার একটা কারেন্ট পাওয়া যায়, সেটা আবার কি করে, ওই যে যে মেইন কারেন্ট আছে সেটাকে অপোজ করে। ব্যাপারটা এইভাবে কাজ করে। ঠিক আছে, বুঝা গেছে? তো অত কিছু না, আপাতত এটুকু বুঝে নে যে আমরা যদি ম্যাগনেটিক ফিল্ডটাকে টাইম ভেরিং ম্যাগনেটিক ফিল্ড থাকে, তাহলে আমরা ওখানে একটা ইনডিউস ইএমএফ দেখতে পারবো, মানে একটা ভোল্টেজ তৈরি হবে। তো সেটাই এটা আর কি, যে এই যে এই ভোল্ট, এই এটাকে আমি ফ্লাক্স চেঞ্জ বলতেছি, এটা হচ্ছে টোটাল ফ্লাক্স। আর এই টোটাল ফ্লাক্সটা হচ্ছে এন ইনটু হচ্ছে এই ফ্লাক্সটা হচ্ছে একটা পাকের জন্য যে ফ্লাক্সের চেঞ্জ, আর এটা এন টাইমস এন করলে এটা টোটাল ফ্লাক্স চেঞ্জটা পাওয়া যায় আর কি। ঠিক আছে, এটাকে যদি ফার্দার আমি একটু কাজ করি, তাহলে এনটা বাইরে নিয়ে আসি, ডেল ডেল টি, এই যে ফ্লাক্সটা, এই ম্যাগনেটিক ফ্লাক্স কিন্তু, তো এটাকে কিভাবে লেখা যায়? এভাবে লেখা যায় না? ম্যাগনেটিক ফ্লাক্সটাকে আমরা যদি লিখতে চাই,
ঠিক আছে? বলা যায় তো নাকি ম্যাগনেটিক ফ্লাক্সটাকে এভাবে বিডিএস, বি হচ্ছে ফ্লাক্স ডেনসিটি, সেটার সাথে ডিএস এর ইন্টিগ্রেশন করলেই ম্যাগনেটিক ফ্লাক্সটা পাওয়া যাচ্ছে। ঠিক আছে কিনা বলতো? হুম, ঠিক আছে। এইটা আর কি, এটা এইভাবে কাজ করে। তো এখন এইটা হচ্ছে এটা আপাতত রাখলাম। এখন একটা বিষয়, এখানে মাইনাস সাইনটার কথা একটা বলতে হবে, যে মাইনাস কেন আসলো। এই যে মাইনাস, যেটা হয় আসলে, যে ওই যে আহ, আমি এখান থেকে বলি, তুই এখানে এসি কারেন্ট দিছিস না, এসি কারেন্ট দিছিস, এসি কারেন্টের ফলে এখানে কি হবে, তোর যে ম্যাগনেটিক ফিল্ডটা ওটা টাইম ভেরিং হয়ে যাবে, কারণ আমরা জানি কারেন্ট গেলে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, তো যেহেতু কারেন্টটা ভেরি করতেছে তাহলে ম্যাগনেটিক ফিল্ডটাও ভেরি করবে। কারণ ম্যাগনেটিক ফিল্ড ভেরি করতেছে মানে ওখানে একটা ইনডিউস ইএমএফ তৈরি হবে। এখন এই ইএমএফটা কিভাবে তৈরি হবে, এমন ভাবে তৈরি হবে যাতে সে যেই ম্যাগনেটিক ফিল্ডটার জন্য তৈরি হয়েছে সেটাকে অপোজ করে আর কি, ওর বিপরীতে কাজ করবে আর কি। এটা হচ্ছে লেনজের ল আর কি, যে ইনডিউস ইএমএফ উইল অপোজ দি এক্সিস্টিং ইএমএফ আর কি। এটা লেনজের ল আর কি, লেনজের ল ওটাই বলে। লেনজের লটা আসলে ফ্যারাডের লটা, জাস্ট ও বলে যে ডিরেকশনটা হবে তার উল্টা। তার মানে, তার মানে কি, যে এই যে মেইন কারেন্টটা আছে, আই কারেন্টটা যাচ্ছে, তার ফলে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে যেটা চেঞ্জ হচ্ছে, তার ফলে একটা ইনডিউস ইএমএফ তৈরি হয়েছে, তার ফলে তো একটা কারেন্ট পাওয়া যাবে। সেই কারেন্টটা এই কারেন্টটাকে বাধা দিবে, অপোজ করবে আর কি। এর বিপরীতে ধরো, ধর এটা হচ্ছে ইনডিউস কারেন্টটা উল্টা দিকে থাকবে আর কি। বুঝা গেছে? এই জন্য আমরা মাইনাস সাইন দিই, এটাই। আচ্ছা, তাহলে এখন আমরা এখান থেকে আসি, ভি ইএমএফ ইকুয়াল টু, আমরা এই লাস্টের লাইনটা লিখবো মাইনাস এন। তো আমরা যদি একটা পাকের জন্য চিন্তা করি, একটা পাকের জন্য চিন্তা করো, জাস্ট একটা পাক, এই হচ্ছে টার্নস হচ্ছে, নাম্বার অফ টার্নস হচ্ছে 1। এই টার্নস গুলো কি, ওই যে এই যে একটা একটা করে পাক ঘুরেছিস না, এটা যদি একটা হয়, তাহলে আমরা ওই সূত্রটা লিখতে পারবো ভি ই হচ্ছে মাইনাস, এটা কিন্তু ক্লোজ না, ঠিক আছে? এটা কিন্তু ক্লোজ না, কারণ একটা পাক, তুই যদি চিন্তা করিস, এই যে একটা পাক তুই যদি এই পাশ থেকে দেখিস আর কি, এটা কি ক্লোজড? না, এই যে এইটা এটা কিন্তু ক্লোজড, ঠিক আছে? ক্লোজড হলে এরকম হইতো, একটা আয়তন হতো। তো এটা ক্লোজ না, এটা জাস্ট সারফেস, এই সারফেসটা জন্য বিডিএস করবো আর কি। বুঝা গেছে? এটা আচ্ছা হলো। তাহলে আহ আবার আমরা একটা জিনিস পড়ছি না, কি জিনিস পড়ছি আমরা, আমরা পড়ছি হচ্ছে এই যে ভোল্টেজ তো নাকি এটা, ভোল্টেজ বা পোটেনশিয়াল, এটাকে কি আমরা এটা লিখতে পারি, এই জিনিসটাকে লাইন ইন্টিগ্রাল, লাইন ইন্টিগ্রাল লেখা যায়, এটাই আমরা লিখছি। আচ্ছা, এখানে ক্লোজ কেন? এই যে আমাদের এইটা ক্লোজ ছিল, কিন্তু লাইনটা ক্লোজ ছিল না, আমাদের এই ভি ইন্ডিউসটা হয়েছে এইখানে, এই পাকে, এই পাকটার জন্য, তাহলে এটা কি, এই পাথটা কি ক্লোজ না? তো ইডিএল এর জন্য, তো ইডিএল লাইন ডি, এই যে লাস্ট যে ফর্মটা পাইলাম, এটা হচ্ছে ম্যাক্সওয়েলের থার্ড ইকুয়েশন আর কি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এটা হলো ম্যাক্সওয়েলের থার্ড ইকুয়েশনের এটা কি ফর্ম বলা যায়? এটা অবশ্যই ইন্টিগ্রাল ফর্ম বলবো, ইন্টিগ্রাল, ইন্টিগ্রাল ফর্ম। আচ্ছা, এবার আমরা পয়েন্ট ফর্মে যাইতে যাচ্ছি, এটা পয়েন্ট ফর্ম। তো এটা পয়েন্ট ফর্মে কিভাবে যাব? দেখ, এটা যদি এটা কি কপি করা যাবে? কপি করি। স্টোকস থিওরাম মনে আছে? স্টোকস থিওরাম, রাকিব? স্টোকস থিওরামে কি ছিল? ইন্টিগ্রেশন, সারফেস লাইন ইন্টিগ্রেশন, ক্লোজ লাইন ইন্টিগ্রেশন, হ্যাঁ, এডিএল, এটা আসলে কিসের সমান? এটা কার্লের সারফেস ইন্টিগ্রেশনের সমান, এটা।
ওটা এখানে ফেল। ওটা যদি ফেলি তাহলে এটা হচ্ছে এরকম যে সারফেস ইন্টিগ্রেশন অফ কার্ল অফ ই ইলেকট্রিক ফিল্ড, এটা এটা আমি স্টোকস থিওরেমটা ফেললাম এখন। আচ্ছা একটা কাজ করি, আমরা একটা কাজ করি, আহ, উম, আচ্ছা থাকুক, এইটা ভিতরে ঢুকাই দিই, সমস্যা তো নেই, দিলাম। এখন দুপাশ থেকে সারফেস ইন্টিগ্রেশনটা যদি বাদ দিয়ে দিস তাহলে কি থাকে পরে? এটা পরে থাকে, তাহলে এইটা হচ্ছে পয়েন্ট ফর্ম, ডিফারেন্সিয়াল আর পয়েন্ট ফর্ম। হ্যাঁ, হ্যাঁ, থার্ড ইকুয়েশন। তাহলে পয়েন্ট ফর্মটা কি বলতেছে, যে চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড, মানে ফ্লাক্স, এটা ফ্লাক্স ডেন্সিটি, যে আমাদের যদি ফ্লাক্স ডেন্সিটিটা চেঞ্জ হয় মানে ম্যাগনেটিক ফিল্ডটা চেঞ্জ হয় আর কি, যে চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ডটা কি করতেছে, এই যে কার্ল অফ ইলেকট্রিক ফিল্ডের সমান হচ্ছে। তো এখন হচ্ছে তোর কি মনে আছে কিটা যে কার্ল অফ ইলেকট্রিক ফিল্ড কিন্তু জিরো ছিল, কারণ ইলেকট্রিক ফিল্ড একটা সংরক্ষণশীল আহ field। মনে আছে কি যে আমাদের যে ইলেকট্রিক ফিল্ডটা সেটা সংরক্ষণশীল, তো কার্ল অফ ই কিন্তু জিরো ছিল, কিন্তু এখানে তো জিরো হচ্ছে না, এখানে তো একটা ভ্যালু পাচ্ছি, এটা হচ্ছে চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ডের সমান আসছে। তাহলে এটা একটু খেয়াল রাখতে হবে যে যদি চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড হয়, ম্যাগনেটিক ফিল্ড হয়, তাহলে তার ফলে যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হয় সেটা সংরক্ষণশীল হয় না, সেটা কি বলবো, আহ, মানে অসংরক্ষণশীল হয় আর কি। এটা আর কি ব্যাপারটা আর কি। কারণ এখানে স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি যে আসলে এটা ভ্যালুটা জিরো তো না, কার্লটা জিরো হচ্ছে না। যাই হোক, এটা হচ্ছে আমাদের কি ফর্ম, ম্যাক্সওয়েলের পয়েন্ট ফর্ম আর থার্ড ইকুয়েশন আর কি, থার্ড ইকুয়েশন। ম্যাক্সওয়েলের থার্ড ইকুয়েশন থেকে আমরা আরেকটা ফর্ম, এতক্ষণ তো দুইটা করে ফর্ম দেখতেছি, ডিফারেনশিয়াল ফর্ম, আরেকটা হচ্ছে ইন্টিগ্রাল ফর্ম, আরেকটা ফর্ম এখন দেখবো, সেটা হচ্ছে কি, যে ফেজর ফর্ম। ফেজর, কারণ কি ফেজর চলে আসছে কেন, ওই যে ডেল 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 টি চলে আসছে এই জন্য। তো আমরা তো এইটুকু জানি যে এই যে ডেল ডেল টি, এটাকে আসলে ফেজরে যদি কনভার্ট করি তাহলে জে ওমেগা বলা যায়, এটা জানি কিন্তু, যে ডেল ডি থেকে জে ওমেগা বলতে হবে। তাহলে আমরা জাস্ট ওইটাই করবো, কার্ল অফ ইটাকে ওই ডেল ডেল টিকে জে ওমেগা দিয়ে রিপ্লেস করে দেবো, কিন্তু জে ওমেগা এইটা, তাহলে এইটা কি আসলো, লাস্টের এটা আসলো ফেজর ফর্ম, থার্ড ইকুয়েশন, ফেজর ফর্ম। এবং এই ফেজর ফর্মটা আমাদের ওই যে ইয়াতে লাগবে, প্লেন ওয়েভ প্রোপাগেশনে লাগবে, ম্যাক্সওয়েলের থার্ড ইকুয়েশন। তাহলে এইটা গেল আমাদের কি কি বলা যায়, উম, এই যে ফ্যারাডেস ল রিলেটেড আর কি কথা। আরেকটু আছে, আমরা এটাকে যদি আরেকটু এটা আমরা কি বি দিয়ে প্রকাশ করছি না, আমরা ইন টার্মস অফ এইচ দিয়েও কিন্তু প্রকাশ করতে পারি, ওইটা একটু দেখে নিই। থার্ড ইকুয়েশন ইন টার্মস অফ এইচ। তো আমরা ওই কি দেখলাম যে এই যে এটা থেকে ইলেকট্রিক ফিল্ডটা আসলে কি হবে, ডেল ডেল টি বি, এটা সমান। তো আমরা একটা কাজ করি, বিটাকে কি লেখা যায়, মিউ এইচ লেখা যায়, বলা যায় কিনা বলতো, লেখা যায়। আচ্ছা আমি কি কোথাও একটু ভুল করছি, আমার মনে হচ্ছে একটা মাইনাস টাইনাস হওয়ার কথা, কোথায় রে, এই যে এখানে একটা মাইনাস দিতে ভুলে গেছি পুরোটাতে, এখানে একটা মাইনাস ছিল না, একটা মাইনাস, হ্যাঁ এটাই। হ্যাঁ মাইনাসটা থাকবে, কারণ মাইনাসটা ওই যে অপোজ করবে যেহেতু, তো মাইনাসটা থাকতে হবে, এখানে একটা মাইনাস হবে। হ্যাঁ এটাই। তো এটা হলো, আমরা একটা কাজ করি তাহলে এটাকে আরেকটু সুন্দর করে লিখি, এই মিউটা, এটা যেহেতু ধ্রুবক, মানে একই জিনিস হোমোজেনাস, যদি আমরা মিডিয়াম নিই তাহলে মিউটা ধ্রুবক, তাহলে এটাকে বাইরে নিয়ে আসা যায়, ডেল ডেল টি এইচ, এটা এটা হচ্ছে ইন টার্মস অফ হচ্ছে এইচ, আমরা যদি চিন্তা করি, আবার ওটা যদি ফেজার ফর্ম চিন্তা করি তাহলে ম্যাগনেটিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ডটা কি আসবে, মাইনাস মিউ জে ওমেগা টি, ওই যে ডেল ডেল টির জায়গায় জে ওমেগা ইউজ করছে, এইটা, এটা
ঠিক আছে? যেগুলো ভেক্টর সাইন আছে, যেগুলো ভেক্টর গুলোর উপর ভেক্টর সাইন দিতে পারিস। এটা। তো এটা গেল, এটা হলো 3rd নম্বর ইকুয়েশনটা আমরা পড়লাম। এবার আমরা 4th নম্বর ইকুয়েশনটা পড়ি। 4th নম্বর ইকুয়েশনটা হচ্ছে রিলেটেড হচ্ছে অ্যাম্পিয়ার্স সার্কিটের লর সাথে আর কি। অ্যাম্পিয়ার্স ল। এই অ্যাম্পিয়ার্স লটা আমরা আসলে ম্যাগনেটিক ফিল্ড যখন বের করি তখন সেক্ষেত্রে বের করি আর কি। ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বের করার ক্ষেত্রে অ্যাম্পিয়ার্স লটা আমরা কাজে লাগাইছি। তো এটা কি বলতেছিল যে আমরা যদি এই কি করি, কোন একটা ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটির লাইন ইন্টিগ্রাল নিই, ক্লোজ লাইন ইন্টিগ্রাল নিই, তাহলে সেটা আসলে কিসের সমান আছে, কারেন্টের সমান আছে, কারেন্ট ইনক্লোজের সমান আছে ওই লাইন ইন্টিগ্রাল, ওই লাইনের ভিতর দিয়ে। মানে আমি যদি সুন্দর করে লিখি যে এটা হচ্ছে এরকম করে থাকে। ম্যাগনেটিক ফিল্ড বাই দ্যাট ক্রস স্লোপ আর কি, যাই হোক। মানে মেইনলি ওই যে আমি লিখছি ইট স্টেজ দ্যাট দ্য টেনজেনশিয়াল কম্পোনেন্ট অফ ম্যাগনেটিক ফিল্ড, এটা অ্যারাউন্ড হবে, around around a closed loop is equal to the total current enclosed by that loop। মানে কি, যে আমি যদি এটা চিন্তা করি কি, এই যে টেনজেনশিয়াল কম্পোনেন্ট অফ ম্যাগনেটিক ফিল্ড, এটা মানে কি বোঝাচ্ছে, ইন এ ক্লোজড লুপ, এটা মানে কি, যে এটা একটা ক্লোজড লুপ, ঠিক আছে? তো এই ক্লোজড লুপের আমি এই বরাবর আমি যদি ম্যাগনেটিক ফিল্ড নিই এটা আর কি। তো এরকম করে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড পাবো, তারপরে এই যে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড পাবো এরকম করে, এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড পাবো এরকম করে। মানে এই ডিএল অংশের জন্য ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে এটা, এই ডিএল এর জন্য এটা, এই ডিএল এর জন্য এটা, এটা এরকম করে যদি আমি সবগুলো অ্যাড করে থাকি, অ্যাড করি আর কি, তাহলে ব্যাপারটা দেখবে এরকম আর কি। বিডিএল, লাইন ইন্টিগ্রেশন। ঠিক আছে, এই ম্যাগনেটিক ফিল্ডের লাইন ইন্টিগ্রেশনটা হবে এই লুপটার ভিতর দিয়ে যে কারেন্টটা গেছে সেটা সমান, আই ইনক্লোজ পেছন। ধর এই লুপটার ভিতর দিয়ে কারেন্ট গেছে আই, সেটা হচ্ছে এটা। কথা কি বোঝা গেছে? বা আমরা জিনিসটা উল্টা করে বলতে পারি। উল্টা করে কি, উল্টা করে কি, যে এই এটা যদি একটা কন্ডাক্টর চিন্তা করিস ওই লাইনটাকে, তো ওই কন্ডাক্টরের ভিতর দিয়ে কারেন্ট গেছে, তাহলে কন্ডাক্টরের চারপাশে কি আমরা ম্যাগনেটিক ফিল্ড দেখতে পারবো? আচ্ছা, তাহলে এই অংশে একটা ম্যাগনেটিক ফিল্ড দেখতে পারবো, এই অংশে ম্যাগনেটিক ফিল্ড দেখতে পারবো, এই অংশে ম্যাগনেটিক ফিল্ড দেখতে পারবো, ঠিক আছে? তো এগুলো সবগুলো যদি লাইন ইন্ডিকেশন নেই, ক্লোজ লাইন ইন্ডিকেশন নেই, পিডিএল, তাহলে সেটা এই আই ইনক্লোজড এর সমান হবে, এরকম করে। আর এটা ডিরেকশনটা জানি তো নাকি, এটা কিভাবে বের করে? ওটা যদি আসলে ম্যাগনেটিক ফিল্ড করালে ডিরেকশনটা কিভাবে করবি? ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা এভাবে করবি, আই এর দিকে তোর থামটা রাখতে হবে, তারপর তোর বাকি আঙ্গুল গুলা যেদিকে কার্ল করবে সেটা হবে ডিরেকশন, সেটা হবে ডিরেকশন। তার মানে দেখ, আমি যদি এইদিকে যদি আমার থামটা রাখি, তাহলে বাকি সব আঙ্গুল গুলো, ধর এই পয়েন্টের জন্য আমি ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন জানতে চাই, তাহলে আমার বাকি আঙ্গুল গুলো আসলে এইদিকে কার্ল করতেছে, তাহলে এই ডিরেকশনটা হবে এখানে। বা আমি যদি এই পয়েন্টে চিন্তা করি ডিরেকশনটা কত হবে, তাহলে আমি থামটা যদি আমার আয়ের দিকে রাখি, তাহলে বাকি আঙ্গুলগুলো আসলে আমার কোন দিকে ইয়া করতেছে, এইদিকে, ঠিক আছে? এখন সেম ভাবে আমি যদি এইটাকে এইটা না দিয়ে উল্টা দিকে দিতাম, তাহলে এই জিনিসটা কিন্তু উল্টে যেত, মানে এই ডিরেকশনটা এটা হয়ে যেত, এই ডিরেকশনটা এটা হয়ে যেত, তাই না? ঠিক আছে কি? হ্যাঁ, চেঞ্জ হয়ে যেত। আচ্ছা, আরেকটা, মানে এটা অ্যাম্পিয়ার্স লতে আমরা পড়বো যদি পড়ি। ধর হচ্ছে আমরা কি বললাম, সূত্রটা কি বলতেছে, সূত্রটা ইম্পর্টেন্ট, যে ইন্টিগ্রেশন বিডিএল, ক্লোজ ইন্টিগ্রেশন, আচ্ছা বিডিএল না, আমি একটু ভুল লিখলাম, এইচডিএল হবে।
বিডিএল যদি নিই তাহলে এখানে একটা মিউ গুণ করতে হবে এইচ দিয়ে। যদি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি নিই তাহলে ক্লোজ ইন্টিগ্রেশন অফ এইচডিএল হবে আই ইনক্লোজড। যদি বিডিএল চিন্তা করিস তাহলে এখানে একটা মিউ গুণ করতে হবে। দেখ সমস্যা নাই। হ্যাঁ, একটু যাই হোক। এখন যদি আমি তোকে এরকম করে চিন্তা করতে বলি যে এইটা হচ্ছে লুপটা, হ্যাঁ, এইটা হচ্ছে লুপটা, কিরে, এটা হচ্ছে লুপ। তো এই লুপের ভিতর দিয়ে কারেন্টটা কিভাবে আসে, এরকম করে আসে, তারপর এরকম করে আসে, তারপর হচ্ছে এরকম করে আসে। এটা হচ্ছে 2 এম্পিয়ার, এটা হচ্ছে 3 এম্পিয়ার, এদিকে এদিকে 5 এম্পিয়ার। তাহলে টোটাল কারেন্ট ইনক্রস কত হবে বলদি? 4 এম্পিয়ার না? 4 এম্পিয়ার উপর দিকে, 4 এম্পিয়ার উপর দিকে, তো তখন সেটা ইউজ করবো, তখন সেটা ইউজ করবো। তো এখন আমরা হচ্ছে আমি এগুলো অ্যাম্পিয়ার, এই যে কারেন্ট গুলো ইন টার্মস অফ মান দিছে, এগুলো ভ্যারিয়েবল হিসেবে থাকতে পারে। মানে এটা ধর বললো আইসি, এটা বললো আই এ, এটা বললো আই বি, তো ওই হিসাবে আমরা যোগ বিয়োগ করে দেখবো আর কি। তো এরকম করে থাকতে পারে। তো এখানে কি নিতে হবে, টোটাল ইনফ্লোস। যাই হোক, আমাদের তো ম্যাক্সওয়েলের ইকুয়েশন পড়া লাগবে, তাহলে এটা গেল। এখন এইটা ম্যাক্সওয়েলের ইকুয়েশনটা নামে একটু আরেকটু আমাদের কাজ করতে হবে। সেটা কি, যে এই যে আই ইনক্লোজটা মানে কারেন্ট গেছে, এইটা ভুলে যাই আপাতত। মনে করছে এটা একটা কন্ডাক্টর, ঠিক আছে, এটা একটা কন্ডাক্টর, কন্ডাক্টরের এটা একটা কন্ডাক্টর চিন্তা করলাম, এরকম করে একটা কন্ডাক্টর। এই কন্ডাক্টরের ভিতর দিয়ে এই কারেন্টটা যাচ্ছে, আই কারেন্ট যাচ্ছে। আচ্ছা, তাহলে এই যে কারেন্টটা কন্ডাক্টরের ভিতর দিয়ে যাচ্ছে, সেটা আই ইনক্লোজটা আসলে কন্ডাক্টরের ভিতর যে কারেন্টটা সেটা। তো এই কন্ডাক্টরের ভিতরে যে কারেন্টটা, সেটাকে কি আমরা এটা লিখতে পারি না, যে আই কারেন্টটা আসলে কি, আই কারেন্টটা আসলে জেডিএস। এখানে জেটা কি, ওয়ার জে সি, এটা হচ্ছে কি কন্ডাকশন কারেন্ট ডেন্সিটি বলা যায়। কন্ডাকশন কারেন্ট ডেন্সিটি, এটার ইউনিটটা কি, এটা হচ্ছে অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার, তাই না? কন্ডাকশন কারেন্ট ডেন্সিটি, তাহলে এটা আমরা করলাম। কন্ডাকশন কারেন্ট ডেন্সিটি, এটা হচ্ছে সারফেস ইন্টিগ্রেশন। হুম, হলো। আচ্ছা, এরপরে কাজ কি, এরপরে কাজ হচ্ছে আমরা রিপ্লেস করে দিই এই ইন্ডিকেশন এস ডিএল টাকে। আমরা কি লিখতে পারি, এটা হচ্ছে লাইন ইন্ডিকেশন, এটাকে লিখতে পারি। আচ্ছা, এটা কি ক্লোজড নাকি ক্লোজড নিব না, কোনটা নিব বলতো? এই যে এটা কি ক্লোজড নিব নাকি ক্লোজ নিব না? সারফেস ইন্ডিকেশনটা কি ক্লোজড হবে নাকি ক্লোজড হবে না? ক্লোজ, না ক্লোজ না, কারণ দেখ, আমরা কোন সারফেসটা চিন্তা করতেছি, এই সারফেসটা না, এটা যদি কন্ডাক্টর হয় তাহলে এই সারফেসটা চিন্তা করতেছি, এটা কি ক্লোজ সারফেস? না, এটা তো ওপেন সারফেস। ক্লোজ সারফেস হলে তো এটা একটা আয়তন দখল করে রাখবে, আমাদের কারেন্টটা তো এইটার ভিতর দিয়ে যাইতেছে, তাই না? তো এটা অবশ্যই ক্লোজ সারফেস না, এটা হচ্ছে ওপেন সারফেস। তো আমরা এখানে ওপেন সারফেসে নিতে হবে জেএসসি। এটা এবং আরেকটা এখানে খেয়াল করেছি, আমি এখানে বলে দিছি কন্ডাকশন কারেন্ট ডেন্সিটি। আরো দুই রকমের কারেন্ট ডেন্সিটি আমরা পড়ছি, কনভেকশন কারেন্ট ডেন্সিটি, আর আরেকটা হলো ওই যে ডিসপ্লেসমেন্ট কারেন্ট ডেন্সিটি। ডিসপ্লেসমেন্ট কারেন্ট ডেন্সিটিটা আমি এখানে একটু আলোচনা করব। তবে কনভেকশন কারেন্ট ডেন্সিটি আর কন্ডাকশন কারেন্ট ডেন্সিটি সম্বন্ধে ডিটেলস আলোচনা আলোচনা করছি ওই যে 8 নম্বর যে লেকচারটা আছে ওটাতে। এবং ওইটা কিন্তু আমাদের এই যে সিলেবাসে আছে, যে পরীক্ষাটা হবে মানে সিটিতে আর কি। কনভেকশন কারেন্ট, কন্ডাকশন কারেন্ট ডেন্সিটি আর ডিসপ্লেসমেন্ট কারেন্ট ডেন্সিটি, ওই পার্টটুকু দেখে নিস। যাই হোক, তো ক্লোজ লাইন ইন্ডিকেশন এসডিএল ইজ ইকুয়াল টু এটা আসলো। তো এই যে যেটা ফর্ম পাইলি, এটা হচ্ছে আমাদের কি বলে, ম্যাক্সওয়েলের ফোর্থ ইকুয়েশন।
ম্যাক্সওয়েলস ফোর্থ ইকুয়েশন। এটা কি ফর্ম? ইন্টিগ্রাল ফর্ম। আচ্ছা, এখন আমাদের এটাকে ইয়াতে নিয়ে যেতে হবে, হচ্ছে পয়েন্ট ফর্ম বা ডিফারেনশিয়াল ফর্মে নিয়ে যেতে হবে। তো এটা কিভাবে করব? সিম্পলি বাম পাশে এটাকে কি ফেলতে হবে? স্টোকস থিওরেমটা ফেললেই হয়ে যাচ্ছে। আমি ফেলি। তাহলে দেখ, স্টোকস থিওরেম করলে কি হবে? যে কার্ল অফ এইচ কার্ল অফ এইচ ভলিউম ইন্টিগ্রাল। আর ভলিউম ইন্টিগ্রাল কি? না না, দাঁড়া। স্টোকস থিওরেম। আচ্ছা, আমাদের ওখানে ওখানে আবার কি আছে? সারফেস ইন্টিগ্রেশন আছে, আর এদিকে আছে আমাদের ইয়াটা। উম হ্যাঁ, স্টোকস থিওরেমে তো ভলিউম ইন্টিগ্রাল হয় না, এখানে তো সারফেস ইন্টিগ্রাল হয়। সরি, ঠিকই তো লিখছিলাম। হুম, ঠিক আছে। যে লাইন ইন্টিগ্রেশন থেকে আমরা সারফেস ইন্টিগ্রেশনে গেলাম স্টোকস থিওরেম ইউজ করে। তারপর ওই যে দুপাশ থেকে সারফেস ইন্টিগ্রেশন গুলো বাদ দিয়ে দে, তাহলে আমাদের পড়ে থাকতেছে কি? এইটা জেসি। তাহলে এইটা আমাদের কি ফর্ম? পয়েন্ট ফর্ম। হ্যাঁ, এইটা ফেজম ফর্ম হওয়া। হ্যাঁ, পসিবল তো। উম, না, এটারও ফেজার ফর্ম হবে, এটারও ফেজার ফর্ম আছে, কিন্তু এখনই দেখা যাচ্ছে না। আমরা একটু পরে দেখবো। পয়েন্ট ফর্ম বা ডিফারেনশিয়াল ফর্ম অফ ম্যাক্সওয়েল ফোর্থ ইকুয়েশন। আচ্ছা, এখন কথা হলো যে আমরা যেটা চিন্তা করতেছি, কি চিন্তা করতেছি, যে আমাদের এখানে একটু খেয়াল কর। কি খেয়াল করলাম, যে আমাদের এখানে যে এইচটা আছে না, মানে ম্যাগনেটিক ফিল্ডটা, এটা কি? এই ম্যাগনেটিক ফিল্ডটা কিরকম বলতো? স্ট্যাটিক। মানে এইচটা কিন্তু টাইমের সাথে ভ্যারি করবে না, ফিক্সড একটা ভ্যালু। কারণ আইটা কনস্ট্যান্ট। হ্যাঁ, আইটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে এইচটা কি ভ্যারি করবে না। এখন যদি আমি আইটাকে ভ্যারি করা শুরু করি, মানে আইটা ভ্যারি করবে। আইটা যদি ভ্যারি করে মানে কারেন্টটা, তাহলে কারেন্টটা যদি ভ্যারি করে তাহলে তো ম্যাগনেটিক ফিল্ডটাও ভ্যারি করবে। ম্যাগনেটিক ফিল্ডটা যদি ভ্যারি করে, তাহলে তাহলে কিন্তু আমাদের এইটার সূত্র কাজ করবে না। এই যে সূত্রটা, এটা কিসের জন্য? এটা হচ্ছে স্ট্যাটিক স্ট্যাটিক ফিল্ডের জন্য। এটা একটু এখানে একটু আলাদা চলে আসছে, স্ট্যাটিক ফিল্ডের জন্য। এখানে দেখ, আমরা একটু আর একটু ফেরত যাই আমরা। আমাদের যে থার্ড ইকুয়েশনটা ছিল, এই যে এই ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাতে আমাদের যে ইলেকট্রিক ফিল্ডটা আর ম্যাগনেটিক ফিল্ডটা, এগুলা কিন্তু টাইমের সাথে ভ্যারি করতেছিল, খেয়াল করছিস? কারণ সেখান থেকে তো আমরা নিয়ে আসলাম যে ইনডিউসড এর ব্যাপারটা চলে এসেছিল, ভ্যারি করতেছিল, তার মানে এটা টাইম ভ্যারিং। এই যে এই ইকুয়েশনটা টাইম ভ্যারিং, ঠিক আছে। মানে এই ইকুয়েশনে যে এ স্টার ইটা, এগুলো টাইম ভ্যারিং। তো আমাদের অ্যাম্পিয়ারস লতে আমরা যেভাবে আগাচ্ছিলাম, সেইখানে রুলসটা ছিল স্ট্যাটিক, ওটা টাইমের সাথে ভেরি করতেছে। যদি ভেরি না করে তাহলে আমাদের এই সূত্রটা ঠিক আছে স্ট্যাটিক ফিল্ডের জন্য। আহ, এই সূত্রটা হচ্ছে ফর স্ট্যাটিক ফিল্ড। এখন যদি আমাদের টাইম ভ্যারিং ফিল্ড হয়, তাহলে এই সূত্র সাথে আরেকটা জিনিস অ্যাড হবে। যদি মানে টাইম ভ্যারিং হয়, তো আমরা এটা লিখি যে ফর টাইম ভ্যারিং ফিল্ড, তাহলে ফোর্থ ইকুয়েশনটা একটু চেঞ্জ হবে। কোথায় চেঞ্জ হবে? আগের মতোই। মানে ধর এইবার ইলেকট্রিক ফিল্ডটা এই যে এটাই টাইম ভেরিং হবে, টাইমের সাথে ভ্যারি করবে। সেই ক্ষেত্রে এইটা আবার জেসি তো হবেই, জেসি তো থাকবে, প্লাস এখানে আরেকটা জিনিস অ্যাড হবে। আচ্ছা, জেসি কিন্তু আমাদের একটা ভেক্টর, কন্ডাকশন কারেন্ট। এটা তো একটা ভেক্টর আসছে, ঠিক আছে। এইটার সাথে এইটা যোগ হবে জেডি। এই জেডিটা কি? এটা হলো কন্ডাকশন, সরি, কন্ডাকশন কেন বলতেছি, ডিসপ্লেসমেন্ট কারেন্ট ডেন্সিটি। তো এখন এটার ব্যাপারে আমি এখন একটু আলোচনা করে দিচ্ছি, দাঁড়া। ডিসপ্লেসমেন্ট কারেন্ট ডেন্সিটি, এইটা তোকে মনে রাখতে হবে।
যে যদি টাইম ভেরিং হয় তাহলে এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে, জেসি প্লাস জেটি। কার্ল অফ এইচ হবে জেসি প্লাস জেটি। জেডিটার ভ্যালুটা কি ওটা আমরা একটু দেখি। তাহলে আমরা কি দেখলাম, এটা তো জেসি প্লাস জেডি। ওকে, মানে এখন হচ্ছে ওটাই আর কি। এখন ডিসপ্লেসমেন্ট কারেন্ট আর ডিসপ্লেসমেন্ট কারেন্ট ডেন্সিটি এটা একটু আলোচনা করে নেওয়া যেতে পারে। এখন করি আর কি, এখনই করে ফেলি। ডিসপ্লেসমেন্ট কারেন্ট, হুম, দেখ তাহলে ডিসপ্লেসমেন্ট কারেন্ট আগে পড়ে ফেলি। এই পর্যন্ত আসলাম, এখান থেকে আরেকটু আগাইতে হবে। দেখ ডিসপ্লেসমেন্ট কারেন্টটা আছে না, এটা কখন তৈরি হয় এটা আগে বুঝালো। উম, এটা তৈরি হয় যখন এই কারেন্টটা তৈরি হয় যখন মানে কি বলবো, মানে টাইম ভ্যারিং ফিল্ডের কারণে এই কারেন্টটা তৈরি হয়ে থাকে। টাইম ভ্যারিং ফিল্ডের কারণে এটা তোর মানে তুই দেখবি যে এই কারেন্ট আমরা দেখতে পাই, যে ডিসপ্লেসমেন্ট কারেন্ট। তো ইট প্রডিউস ডিউ টু টাইম ভ্যারিং ফিল্ডস। এখন এটা কিভাবে কাজ করে, এটা দিয়ে যে এটা ইট প্রডিউস ডিউ টু টাইম ভ্যারিং ফিল্ড, সেটা কিভাবে কাজ করে আমরা একটু করে একটা অঙ্ক করবো। সেই অঙ্কটা দিয়ে আসলে এটার থিওরিটা ভালো করে বোঝা যায়। আপাতত হচ্ছে আমি এটাই লিখলাম যে ইট প্রডিউস ডিউ টু টাইম ভ্যারিং ফিল্ডস, এই কারণে তৈরি হয়। এবং এটার ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা আসলে মূলত ডিসপ্লেসমেন্ট কারেন্ট ডেন্সিটিটা বের করবো, তাহলে এটার ভ্যালুটা সিম্পলি আমরা ওই যে ইন্টিগ্রেশন জে ডি কারেন্ট সমান জে ডিএস করলেই হয়ে যাচ্ছে। তো ওটা ওটা আমরা করার চেষ্টা করি। তো আমরা কি লিখতে পারি? আচ্ছা, অ্যাম্পিয়ার্স ল থেকে আমরা দেখলাম কি যে এই যে এটা দেখলাম, এটা দেখলাম ঠিক আছে, এটা দেখলাম না যে কার্ল অফ এইচটা আসলে যে সি সমান হবে, যে সমান হবে। আচ্ছা, এটা দেখছি। এখন আমি দুপাশে ইয়া নিতে যাচ্ছি, দুপাশে আমি আহ দুপাশে আমি গ্রেডিয়েন্ট নিব। সরি, হ্যাঁ দুপাশে আমি গ্রেডিয়েন্ট নিব। এই গ্রেডিয়েন্ট যদি নিই তাহলে এটা হবে না, এটা হবে কিনা বলতো? ঠিক আছে, দুপাশে আমি নাবলা অপারেটর দিয়ে ডট গুণ করছি বা গ্রেডিয়েন্ট নিছি। এখন কোনো একটা কার্লের গ্রেডিয়েন্ট নেওয়া মানে কি? কোন একটা কার্লের গ্রেডিয়েন্ট সিভি মানে কি জিরো না? গ্রেডিয়েন্ট তো না, আসলে ডাইভারজেন্স, ডাইভারজেন্স অফ কার্ল। ডিসি, হ্যাঁ ডিসি, ডাইভারজেন্স অফ কার্ল হচ্ছে ডাইভারজেন্স, ডাইভারজেন্স, টেকিং ডাইভারজেন্স। ওকে, হলো, এইটুকু আমরা করে রাখলাম। তো এই ভ্যালুটা জিরো। তারপর এখন আমরা আবার একটা জিনিস ফেলবো। এটা এখন তুই লাস্টের লেকচার কি পড়ছিস? পড়ছিলি? আচ্ছা, তা আমাদের এইটা কি বলতে পারি, কন্টিনিউটি ইকুয়েশন মনে আছে? কন্টিনিউটি ইকুয়েশন, কন্টিনিউটি ইকুয়েশনটা কি ছিল? যে ডাইভারজেন্স অফ জে, ঠিক আছে, ডাইভারজেন্স অফ জে এটা কিসের সমান? এটা হচ্ছে মাইনাস ডেল ডেল টি রো ভি। এটা কন্টিনিউটি ইকুয়েশন ছিল। এখন এটা আর কি ছিল, ঠিক আছে, এটা ছিল আমাদের ইয়াতে কন্টিনিউটি ইকুয়েশনটা এরকমই ছিল। ওকে, তো আমরা এখান থেকে আগে, এখন এটা মুখস্থ, এটা কোনো কিছু করার নেই। যে কন্টিনিউটি ইকুয়েশনটা ছিল যে আমরা যদি জে এর
যে এর হচ্ছে ডাইভারজেন্স নিই তাহলে হচ্ছে সেটা আসলে ইয়ার সমান হবে। ওই যে কি বলে এটা কি বলে চার্জ ডেনসিটির ইয়ার সমান হবে। চার্জ ডেনসিটির টাইমের সাথে ভ্যারি করলে যেটা আসবে সেটা সমান হবে। আচ্ছা ঠিক আছে, এরপর আগাই। মানে আমরা আসলে একটা সূত্র আনতেছি, ওইটা আনার চেষ্টা করতেছি এবং এইটা আসলে পরীক্ষায় আসবে। ঠিক আছে, তো এটা একটু ভালো করে দেখ। এল ডেল টি রবিটাকে কি লেখা যায় বলতো? ওই যে আমরা ইয়া লিখতে পারি না, এই জিনিসটা কি লেখা যায়? এটা আমরা শুরুতে পড়লাম যে ম্যাক্সওয়েলের ফার্স্ট ইকুয়েশন ছিল এটা, যে রবিটা হচ্ছে ডাইভারজেন্স অফ ডিএস সমান, বলা যায়? যায়, যায় বোধ হয়। ঠিক আছে, এরপরে আগে ঠিক আছে। আচ্ছা এটাকে একটু এরকম করে লিখতেছি, সমস্যা সমস্যা আছে কি? সমস্যা নেই। এইটাকে এই পাশে নিয়ে আসে, এটা কমন যদি নেই, ঠিক আছে, যে প্লাস হচ্ছে এটা আসবে, ঠিক আছে, তো এইটা আসবে। হুম। তাহলে এইবার আমরা যেটা করব, এইটাকে ইকুয়েশন এক নাম দেই, এটা ইকুয়েশন এক, ঠিক আছে। এই ইকুয়েশন একে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ইকুয়েশন একে আহ, ধর এইটার জায়গায় এইটাকে রিপ্লেস করবো, বুঝা যাচ্ছে কি? এটার জায়গায় এটাকে রিপ্লেস করবো, কাটাকাটি। মানে এটা আরেকবার বলি আমি, এটা হয়তো একটু কনফিউশন হয়ে গেল। আমরা প্রথমে কি নিলাম? ইম্পিয়ার্স লটা নিলাম, তারপর সেটা ডাইভারজেন্স নিলাম। তো ডাইভারজেন্স করে আমরা এটা কত পাইলাম? যে আমরা জানি যে কার্ল অফ, এই যে আমরা যদি কোনো কিছুর কার্লের ডাইভারজেন্স নিই তাহলে সেটা জিরো আসে। আচ্ছা এটা ঠিক আছে, কিন্তু এই যে এই টার্মটা, যে ডাইভারজেন্স অফ জেটা, এইটা আমরা দেখতেছি কি আসতেছে, জিরো আসতেছে। এটা মানে ইকুয়েশন থেকে দেখতেছি, মানে এই ধর আমরা এটা স্ট্যাটিক ফিল্ড ধরে নিলাম, এটা স্ট্যাটিক ফিল্ড ধরে নিয়ে আমরা এটা যদি করি তাহলে এরকম আসবে। কিন্তু কথা হলো যে মেইন কথা হচ্ছে যে এটা যদি স্ট্যাটিক ফিল্ড না হয়, এটা যদি টাইম ভেরিং ফিল্ড হয়, তাহলে দেখা যাবে কি যে এই জিনিসটা আসলে জিরো হওয়া সম্ভব না। মানে ডাইভারজেন্স অফ জেটা জিরো হবে না, কারণ কন্টিনিউটি ইকুয়েশন থেকে আমরা দেখতেছি যে ডাইভারজেন্স অফ জেটা আসলে এটা সমান, বুঝতে পারছিস? তাহলে নিশ্চয়ই এখানে কিছু ঘাপলা আছে, যে ওইটা আসলে জিরো বলা যাচ্ছে না, তার মানে এখানে কিছু একটা করতে হবে যাতে করে আমাদের এটা মিলে। কথা কি বোঝা গেছে? মানে আপাতত এইটা আসলে ট্রু না, এই জিনিসটা ট্রু না, মানে এই জিনিসটার ভ্যালুটা জিরো পাওয়া যাবে না। তাহলে এই জিনিসটার ভ্যালু তো জিরো না, তাহলে আসলে কোনটার ভ্যালু জিরো ওটা আমরা দেখতে যাচ্ছি। তো এই যে এখান থেকে কন্টিনিউটি ইকুয়েশন থেকে আমরা ওই জিনিসটা নিয়ে আসার চেষ্টা করবো আর কি। ঠিক আছে, তো এখান থেকে যদি আমরা লিখি তাহলে আমরা এই দেখলাম যে এই জিনিসটার ভ্যালু জিরো জিরো হচ্ছে, তাহলে আমরা এইটা ওখানে রিপ্লেস করবো। মানে ওখান থেকে যেটা দেখলাম আর কি, যে আমরা কার ডাইভারজেন্স অফ, যখন আমরা ইলেকট্রিক এই কারটা নিলাম, তো এইটা সমান আসলে এইটা, ঠিক আছে। তো এটা বলতে পারি যে মডিফাইড মডিফাইড অ্যাম্পিয়ারস ল। কথা কি বোঝা যাচ্ছে? মানে জিনিসটা কি বোঝা গেছে যে এই ইকুয়েশনটা একদমই ট্রু বলা যাবে না? হ্যাঁ, তো এখান থেকে আমরা কন্টিনিউটি ইকুয়েশন থেকে এই ইকুয়েশন থেকে একটু কি করছি, চেঞ্জ করছি, মডিফাইড করছি, করে আমরা এই জিনিসটাকে নিয়ে আসছি। এখন এটা আমরা সমান সমান বলতে পারি। এর আগে কেন বলতে পারছিলাম না? কারণ এই জিনিসটা জিরো হয় না, ঠিক আছে। কিন্তু এই কন্টিনিউটি ইকুয়েশন থেকে এই জিনিসটাকে আমরা জিরো বলতে পারি। তো আমরা জাস্ট এটা রিপ্লেস করছি এখানে। রিপ্লেস করলে আমরা যদি দুপাশ থেকে এই নামলা অপারেটরটাকে বাদ দিয়ে দিই,
তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই জিনিসটা আসলে কিসের সমান আসতেছে, যে কার্ল অফ এইচটা এটা কিসের সমান আসতেছে, যে প্লাস এই জিনিসটা সমান আসতেছে ডেল ডেল টি। ঠিক আছে, তো এই যে ডেল ডেল টিটা আছে না, ডেল ডি ডেল টি, এটাকে আসলে, এটা আসলে আমাদের ওই কন্ডাকশন কারেন্ট ডেন্সিটি ছিল, আর এইটা হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট কারেন্ট ডেন্সিটি। ঠিক আছে, তার মানে এখান থেকে আমরা কি পাইলাম, যে ডিসপ্লেসমেন্ট কারেন্ট ডেন্সিটিটা আসলে এই জিনিসটার সমান। কিসের সমান? টাইম ভ্যারিং ইলেকট্রিক ফিল্ডের সমান। কারণ ডি যদি ভ্যারি করে ইলেকট্রিক ফিল্ডও ভ্যারি করবে, তার মানে তুই দেখ যে একটা টাইম ভ্যারিং ইলেকট্রিক ফিল্ড তোর আসলে একটা কারেন্ট ডেন্সিটিটাকে জেনারেট করছে, মানে উল্টাভাবে যদি বলি, একটা কারেন্টের জেনারেশন করছে। বুঝা গেছে জিনিসটা? এইটা আছে মানে, এই প্রমাণটা একটু মানে কি বলবো, একটু কনফিউজিং, বাট প্রমাণটা হচ্ছে এরকমই যে আমরা এখান থেকে ওই প্রমাণটা থেকে আসলে যেটা আনার চেষ্টা করলাম, ওই যে ডিসপ্লেসমেন্ট কারেন্টের ভ্যালুটা আসলে কিভাবে আসতেছে। ঠিক আছে, আমরা কি দেখলাম, আমরা প্রথমে দেখলাম যে আচ্ছা আমাদের যদি কারেন্টটা এজটা যদি আমাদের ইয়া হয়, মানে টাইম বেরিং হয়, তাহলে আমরা সেটা যদি কার নিই তাহলে সেটা জিরো পাবো। কিন্তু দেখতেছি যে এই জিনিসটা তো জিরো হওয়া সম্ভব না, তার মানে এখানে কিছু একটা চেঞ্জ করতে হবে। চেঞ্জটা আমরা কিভাবে করলাম, কন্টিনিউটি ইকুয়েশন থেকে আমরা এই চেঞ্জটা নিয়ে আসলাম, তখন আমরা এই জিনিসটা ভ্যালিড আমরা প্রমাণ করলাম। তো এইখান থেকে আমরা দেখতেছি যে আমাদের যে কার্ল অফ এজটা শুধুমাত্র জেসি সমান হচ্ছে না, কিসের সমান হচ্ছে, আরেকটা জিনিসের সমান হচ্ছে, প্লাস জেডি। প্লাস জেডি, তো এই জেডিটা আসলে কি, এই যে ওইখান থেকে ইকুয়েশন থেকে দেখতে পাচ্ছি এটা আসলে টাইম ভেরিং এই যে ম্যাগনেটিক ফ্লাক্স, ইলেকট্রিক ফ্লাক্সের সমান হচ্ছে জেডিটা। তো এইভাবে কাজ করে। তো এইখান থেকে যদি আমি ফার্দার আরেকটা স্টেপ চাই আর কি, সেটা হচ্ছে এইটা, মানে আমি যদি এম্পিয়ার্স লটাকে আরেকটু মডিফাই করি, তাহলে জিনিসটা এরকম হবে যে এটা কি ছিল, কার্ল অফ এইচটা কি কিসের সমান আসলো, জেসি প্লাস ওই যে এলডি এলটি, এটা সমান আসলো, তাই তো? এখন আমি একটা কাজ করতে চাচ্ছি কি, আমি দুপাশে এবার কি নিব, দুপাশে এবার হচ্ছে তোর ইয়া নিব, সারফেস ইন্টিগ্রেশন নিব, কার্ল অফ এইচ সারফেস ইন্টিগ্রেশন, আর এখানে জেসি সারফেস ইন্টিগ্রেশন ডিএস, এখানে ডেল ডেল টি ডেল টি সারফেস ইন্টিগ্রেশন। এখন এইখান থেকে দেখ, স্টোকস থিওরেম থেকে আবার এটা কি লিখতে পারি, যে কার্ল অফ এইচ এর সারফেস ইন্টিগ্রেশন যদি এটা হয়, তাহলে আমরা সিম্পলি এটাকে বলতে পারবো যে ক্লোজড লাইন ইন্টিগ্রেশন অফ এইচ ডিএস। উল্টা ভাবে চিন্তা করো। আর এই জিনিসটা কি, এটা তো একটা কারেন্ট জেসিডিএস, এটা আসলে কন্ডাকশন কারেন্ট। আর এই জিনিসটা কি, এটা যদি জেডি ধরিস আর এটা যদি ডিএস ধরিস, তাহলে এটা আসলে একটা কারেন্ট। এটা কোন কারেন্ট, এটা আসলে ডিসপ্লেসমেন্ট কারেন্ট আইডি। তাহলে আমাদের এই যে লাস্টের ফর্মটা আরো বেশি বোঝা যায়, যে আমাদের এইটা তো আসলে ওই এম্পিয়ার সার্কিটের লটের মধ্যে, যদি এটাকে বাদ দিই, এটাকে বাদ দিই, তাহলে আমরা দেখতেছি যে ক্লোজ লাইন ইন্টিগ্রেশন অফ এইচডিএল টা আসলে কিসের সমান হচ্ছে, আইসি প্লাস আইডি। এই আইডিটা কই থেকে আসলো, ওই যে টাইম ভেরিং ম্যাগনেটিক ফিল্ডটার জন্য আসলো আর কি। এখানে কিন্তু এইচটা টাইম ভেরিং, তাহলে এটা একটু খেয়াল রাখতে হবে যে এই জিনিসটা যে আমরা লিখলাম এটা হচ্ছে টাইম ভেরিং ফিল্ডের জন্য। টাইম ভেরিং ফিল্ডের জন্য এটা অ্যাম্পিয়ার লো। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা একটু আগেরটাতে ফিরে যাই, আমরা আগের জিনিসটাতে ফিরে যাই, সেটা কোথায়, যে আমরা ম্যাক্সওয়েলের ফোর্থ ইকুয়েশন করতেছি। ম্যাক্সওয়েলের ফোর্থ ইকুয়েশনে কি পাইলাম লাস্টে, যে টাইম ভেরিং ফিল্ড যদি হয়, তাহলে কার্ল অফ এইচটা হচ্ছে জেসি প্লাস জেডি সমান হয়। তো এটা আরেকটু আমরা মডিফাই করবো। কিভাবে মডিফাই করবো, যে কার্ল অফ এইচটা হচ্ছে কি বললাম, জেসি প্লাস জেডি, তাই তো? জেডিটাকে আমরা কি বললাম, ডেল ডি ডেল টি। ঠিক আছে, এখন এটা একটা ফর্ম বলা যায়। এটাকে যদি আরেকটু ইয়া করি, এটা মনে আছে যে কন্ডাকশন কারেন্ট ডেন্সিটিটাকে আমরা এটা লিখতে পারি যে ই সিগমা ইন্টু ই লেখা যায়, বুঝছিস? সিগমা ইন্টু ই লেখা যায়, এটা আমরা পড়ছি সিগমা ইন্টু ই। আর এই যে এইটা ডিটাকে, এটা কি লেখা যায় বলতো, এটা কিন্তু ইয়া লেখা যায়, এপসাইলন ইন্টু ই লেখা যায়। আবার ওই একই জিনিস, যদি হোমোজেনাস মিডিয়াম ধরি তাহলে এইটাকে আবার কি লেখা যায়, ইটাকে এপসাইলনটাকে বাইরে নিয়ে আয়, ডেল টি ই।
তাহলে এইটা কিন্তু আসলে এই পয়েন্ট ফর্মটা বলতে পারিস ফর টাইম বেরিং। ঠিক আছে, পয়েন্ট ফর্ম বা ডিফারেনশিয়াল। এখন হ্যাঁ, 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 স্ট্যাটিক হলে শুধুমাত্র যে থাকতো। আর যে মানে হ্যাঁ, এটার এখন ফেজার ফর্ম পাওয়া যাবে। এটার এখন ফেজার ফর্মটা কিরকম হবে? এটা এখানে থাকলো। ফেজার ফর্মটা আমরা জাস্ট এখানে ওই যে এল ডেল টিটাকে জে ওমেগা ধরে জে ওমেগা এপসিলন ই। তারপর আমরা যদি এটাকে আরেকটু সুন্দর করে লিখি, সরি এইট হবে এটা, ইটা কমন নেই, তাহলে সিগমা জে ওমেগা এপসিলন ই। এইটা হচ্ছে ফেজার ফর্ম। ফোর্থ ইকুয়েশন। এক্সামে কোশ্চেন আসবে, ওই যে ধর তোকে বললো যে ম্যাক্সওয়েলের ফোর্থ ইকুয়েশনটা লিখো, লিখে হচ্ছে এটার হচ্ছে সিগনিফিকেন্সটা বলো, বুঝছো? অথবা তোকে বলতে পারে যে স্টেস ম্যাক্সওয়েল, মানে ম্যাক্সওয়েলের চারটা ইকুয়েশনই লিখতে বললো, লিখে আর কি এটা বলতে বললো। তবে মানে আমি তো এখানে তোকে কি করলাম, এইগুলো আসলে বলতে গেলে বেস, ভিত্তি। যখন আমরা এরপরে ওই যে প্লেন ওয়েভ প্রপাগেশন পড়বো তখন কিন্তু এই চারটা ইকুয়েশনে যে ফর্ম গুলো পড়লাম, ডিফারেন্সিয়াল ফর্ম, ফেজার ফর্ম, এগুলি কাজে লাগে। বুঝা পাইছিস? যে এখন হয়তো মানে যদি সহজ করে তাহলে এরকমই, আর নাহলে এটা যদি করে তাহলে আমাদেরকে এরকম করে পড়তে হবে। তো এখন এগুলার ফিজিক্যাল সিগনিফিকেন্সটা আছে, সেটা এখানে লেখা আছে, আমি একটু নিয়ে আসি দাঁড়া। ফিজিক্যাল সিগনিফিকেন্স, তাই তো? হুম, একটু wait কর, দেখে নিই। এগুলো একদম মুখস্থ লাগবে, বুঝছিস? সেগুলো তো আমরা এখন রিভাইজ করলাম, বাট এগুলো আসলে একদম মুখস্থ লাগবে, নাহলে ওই প্লেন ওয়েভ প্রপাগেশন যে পার্টটুকু আছে এটা কঠিন আর কি, মানে আমার মতে কঠিন। এখন অন্যজনের কাছে সহজ লাগতে পারে, আমি জানি না, বাট আমার কাছে খুব কঠিন লাগতেছে। হ্যাঁ, সেটাই আর কি, মানে এই জন্য এটাতে, যাই হোক এটাতে একটু ছাড়তে হবে আর কি, নাহলে জিনিসগুলো খুবই খুবই কঠিন লাগে। আর সমস্যা হচ্ছে এগুলার কোনো নাই, এ, একটা কি বলে থাকবে, হ্যাঁ রিসোর্স বা একটু কি বলে একটা প্যাটার্ন থাকবে পড়ার, মানে জিনিসটা খুবই কনফিউজিং। এই যে সিগনিফিকেন্স গুলো দেওয়া আছে, একটু জাস্ট পড়ে নিবি। চারটা ইকুয়েশনের আমি একটু যদি পড়ি কি বলছে। ফার্স্ট লটা মনে আছে? ফার্স্ট ল কি ছিল? স্টেটস দ্যাট দ্য টোটাল ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি থ্রু এনি ক্লোজ সারফেস ইনক্লোজিং ভলিউম ইজ ইকুয়াল টু দ্য টোটাল চার্জ, মানে ওইটাই বলছে। তারপর সেকেন্ড লটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স থ্রু এনি ক্লোজ সারফেস ইজ জিরো, ম্যাগনেটিক মনোপল ডাজ নট এক্সিস্ট। আচ্ছা, তো সেকেন্ডটা বোঝা গেছে না? সেকেন্ডটা, যে প্রথমটা তো ওই যে ম্যাগনেটিক ফ্লাক্স গুলোর যদি আমি ক্রস সারফেসের ইন্ডিকেশন নিই তাহলে জিরো আসতেছে কেন? কারণ হচ্ছে যে সবসময় ওই ম্যাগনেটিক পোল গুলা সবসময় দুইটা করে থাকে, ওটাতে যদি একটা করে থাকতো তাহলে আমরা হয়তো কিছু একটা ভ্যালু পেতাম। যেহেতু সবসময় জোড়ায় জোড়ায় থাকে, তো এই জন্য আসলে ওই সবসময় জিরোই পাওয়া যায়। ওইটাই বলছে যে ম্যাগনেটিক মনোপোল ডাজ নট এক্সিস্ট, তো এটা ওই লটা থেকেই বলতে পারি, যেহেতু জিরো আসতেছে সবসময়। আর তারপর থার্ড নম্বর ইকুয়েশনটা তো ওই যে ইনডিউসড ইএমএফ এর বলতেছে, সো ওইটাই বোধহয় বলছে। তো এটা একটু পড়লে বোঝা যাবে। আর ফোর্থ নম্বর ইকুয়েশনটা কি বলছে? ফোর্থ নম্বর ইকুয়েশনটা তো এম্পিয়ার সার্কিটের ল টাই, তাই না? হ্যাঁ, এটা ওইটাই বলছে যে the fourth equation is modified form of Ampere circuital law, হ্যাঁ, which says that the magnetomotive force around a closed loop, মানে SDL টা is equal to the summation of conduction current, হ্যাঁ,
মানে হ্যাঁ আমরা দেখলাম আইসি প্লাস ডিসপ্লেসমেন্ট কারেন্ট আইডি থ্রু দ্য সার্ফেস বাউন্ডেড বাই দ্য কারেন্ট। এটাই তো দেখলাম না লাস্টে, এই যে এটা, যে ক্লোজ ইন্টিগ্রেশন অফ এইচডিএল ইজ ইকুয়াল টু আইসি প্লাস আইডি, এটাই। তো ওই যে যেগুলো করছি সেগুলো আর কি লিখতে হবে, তো এগুলো হচ্ছে ফিজিক্যাল সিগনিফিকেন্স। এটা বোঝা যাচ্ছে বোধহয়, তাই না? বোঝা গেছে কি? বোঝা গেছে। এখন হচ্ছে তোর হচ্ছে যেটা মনে রাখতে হবে, উম, হ্যাঁ তোর যেটা মনে রাখতে হবে, এই যে চারটা ইকুয়েশন পড়লি, এই চারটা ইকুয়েশন প্রথমে লিখতে হবে, ইন্টিগ্রাল ফর্ম গুলা লিখ। মানে উপরে লিখবি হচ্ছে ইন্টিগ্রাল ফর্ম, লিখে চারটা ইন্টিগ্রাল ফর্ম লিখলি। তারপর ডিফারেন্সিয়াল ফর্ম লিখে চারটা ডিফারেন্সিয়াল ফর্ম লিখলি। তারপর ফেজর ফর্ম লিখে চারটা ফেজর ফর্ম লিখলি। এটা এটা জরুরি। এটা জানা লাগবে। ঠিক আছে? তাইলে আর কি আমাদের পরের পাঠটুকু পড়তে আমাদের সুবিধা হবে। তো পরে কি ইয়াটা